আপনি যা দেখছেন সবটাই কি সত্যি? নির্বাচনের সময় আপনার ভোটের সিদ্ধান্ত মাঠের বাস্তব ঠিক করছে, না মোবাইলের স্ক্রিন? ভাইরাল পোস্ট, ডিপফেক ভিডিও, ফেক নিউজ, এই ভিড়ে সত্যিটা কোথায়? নমস্কার, আমি অর্ণব, আপনারা দেখছেন বাংলা 294। আজ আমরা আলোচনা করব সোশ্যাল মিডিয়া কি শুধু প্রচারের মাধ্যম, নাকি মানুষের সিদ্ধান্ত গড়ে দেওয়ার জন্য এক অদৃশ্য শক্তি, আর বিশেষ করে তরুণ ভোটারদের উপর এর প্রভাব কতটা। আজ আমাদের সাথে আছেন সাংবাদিক, গবেষক এবং মিডিয়া শিক্ষাবিদ সম্বিত পাল, যিনি 2 দশকেরও বেশি সময় ধরে নির্বাচন কভার করেছেন। মাঠে ঘুরে ভোটারদের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করেছেন। ভুয়ো খবর, ডিপ ফেক, মিডিয়া লিটারেসি এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব, এই বিষয়গুলো নিয়ে তার দীর্ঘদিনের কাজ রয়েছে। সম্বিত বাবু, বাংলা 294 স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনারা দেখছেন বাংলা 294। আজকের যুগের নির্বাচনকে প্রভাবিত করার জন্য বা ভোটারদের প্রভাবিত করার জন্য সোশ্যাল মিডিয়া কতটা প্রাসঙ্গিক বলে তোমার মনে হয়? 50% বেশি মানুষ কোনো এলাকার তারা সোশ্যাল মিডিয়া থেকেই রাজনৈতিক খবর পান। এই রাজনৈতিক ন্যারেটিভ সেটা সেট করার জন্য সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ, কারণ সেখানে যেরকম যার যেরকম ইচ্ছে সেরকম রাজনৈতিক খবর, সেটা শর্ট ভিডিওর মাধ্যমে হতে পারে, সেটা কোনো পোস্টের মাধ্যমে হতে পারে, সেটা যায়। নির্বাচন জেতার জন্য শুধুই সোশ্যাল মিডিয়ার উপর ভরসা করে কোনো রাজনৈতিক দলই থাকে না। সোশ্যাল মিডিয়া প্লাস মাঠে ঘাটে প্রচার, বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার, পাড়ায় পাড়ায় প্রচার, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ সোশ্যাল মিডিয়াতে একটা ন্যারেটিভ তৈরি হয় ঠিকই, আমার বাড়ির সামনে দিয়ে আমার এলাকার যিনি প্রার্থী হয়েছেন তিনি যাবেন একবার, এইরকম ধরনের মানসিক চাহিদা প্রচুর থাকে। কাজেই সোশ্যাল মিডিয়াতেও যেরকম মাইক্রো টার্গেটিং করা যায়, এই বাড়ি বাড়ি গিয়ে প্রচারের মাধ্যমেও কিন্তু রাজনৈতিক দলগুলো মাইক্রো টার্গেটিং করে, এবং যার জন্যই সোশ্যাল মিডিয়ার গুরুত্ব থাকলেও এখনো পর্যন্ত কিন্তু এই জায়গায় আমরা পৌঁছইনি যে বাড়িতে বাড়িতে বা পাড়ায় পাড়ায়, মাঠে মাঠে, মোড়ে মোড়ে সভা করা ইত্যাদি ইত্যাদি, এইগুলো কমে গেছে, এটা কিন্তু এখনো হয়নি। তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে রাজনৈতিক দলগুলো কতটা ইম্পর্টেন্স দিচ্ছে আজকের যুগে তার ভোটে জেতার জন্য? এখন সোশ্যাল মিডিয়ার যেটা সুবিধা সেটা হচ্ছে যে, এই যে আমি একটা কথা বললাম মাইক্রো টার্গেটিং, যে কে আমাদের দলের পক্ষে রয়েছে তার কাছে আমাদের দলের বক্তব্য বারবার করে পৌঁছে দাও, এটা একরকম। দ্বিতীয় হচ্ছে যে কারা মাঝামাঝি রয়েছে, আমরা যেটা বলি ফেন্সিটার বলি, যে মাঝখানে যারা দাঁড়িয়ে রয়েছে, যারা এখনো আনডিসাইডেড ভোটার, যে সে ডান পক্ষে ভোট দেবে না বাম পক্ষে ভোট দেবে, সেইটা নিয়ে এখনো সে অতটা কনফিডেন্ট নয়, সেরকম ভোটারদের খুঁজে বার করা কিন্তু সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের মাধ্যমে সুবিধাজনক, এবং তাদের কাছে একটা ন্যারেটিভ বারবার করে পৌঁছে দেওয়া, এইটা কিন্তু যে কোনো রাজনৈতিক দলের একটা অন্যতম উদ্দেশ্য থাকে। বিদেশে নির্বাচনের ক্ষেত্রে যেমন একটা কেমব্রিজ অ্যানালিটিকা বলে একটি সংস্থা, তারা কিন্তু এরকম বেছে বেছে, স্পেশালি ইউএস এর ইলেকশনের সময় তারা বেছে বেছে সেই সব ভোটারদের কাছে তাদের বার্তা পৌঁছে দিয়েছেন যেসব ভোটাররা আনডিসাইডেড বা সহজেই প্রভাবিত হতে পারে। এখন আমরা সাধারণভাবে বুঝতে পারবো না যে কি আনডিসাইডেড কতটা নয়, আমরা কথা বললে কিছুটা বুঝতে পারি ঠিকই, কিন্তু একটা সোশ্যাল মিডিয়া কিভাবে ব্যবহার করছেন একজন, একদম থেকে কিন্তু বোঝা যায় যে তিনি কোথায় লাইক করছেন, কোন পোস্টটা বেশি দেখছেন, কোন ভিডিওটা কম দেখছেন, কোন মানুষজনের সাথে তার ফ্রেন্ড লিস্টের একটা নেটওয়ার্ক রয়েছে, এই সবগুলো খুব মাইনিউটলি কিন্তু সহজেই ভরে ফেলা যায়। এবং আজকাল এআই এর যুগ, আমরা জানি যে এআই এর মাধ্যমেও কিন্তু এই অ্যানালিসিসটা যে কোনো রাজনৈতিক দলের কাছে খুব সহজ হয়ে গেছে এখন, এবং এই টার্গেট করে কিন্তু ভোটারদের মন প্রভাবিত করার ঘটনা কিন্তু ঘটেছে সেটা, এবং অনেক সময় হচ্ছে ভুল তথ্য দিয়ে, একটা বানানো ন্যারেটিভ দিয়ে বা একটা প্রোপাগান্ডা, সেইটা দিয়ে কিন্তু মানুষের মন যে বদলে ফেলা যায়, সেইটা কিন্তু দেখা গেছে অনেকই নির্বাচনে। যে ডাইরেক্ট পাবলিকের সঙ্গে যোগাযোগ করার যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টের থেকেও অনেক বেশি ফোকাস কি তারা এই আইটি সেল গুলোর উপর ডিপেন্ডেন্সিটা বাড়িয়ে দিচ্ছে না তারা প্রত্যেকদিন? যদি তাই হতো তাহলে আমরা জানি যে বিখ্যাত আইটি সেল শব্দটাই বিখ্যাত হয়েছে, যে বিজেপির আইটি সেল, তারা খুব খুব ভালো প্রচার করে সোশ্যাল মিডিয়াতে, তারা টার্গেট করে, তারা ন্যারেটিভ সেট করে,
যদি তাই হতো তাহলে 2021-এ তো বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসতে পারে, বা 2024-এর যে নির্বাচন, লোকসভা নির্বাচন আমরা দেখেছি, সেখানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ বা নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তো কাজেই আইটি সেলের উপর সম্পূর্ণ ভিত্তি করে কোনো রাজনৈতিক দলই, সেটা বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস, সিপিএম, যারাই হোক, তারা কখনো নির্বাচন জেতার কথা ভাবতে পারে না। তাদের গ্রাউন্ড লেভেলে তাদের শক্তি, তাদের সাংগঠনিক শক্তি, এগুলো খুব খুব ইম্পর্টেন্ট। কারণ যেটা আমি বললাম যে সোশ্যাল মিডিয়াতে একটা ন্যারেটিভ তৈরি হলো, একটা মাইন্ডসেট তৈরি হলো মানুষের মনে, কিন্তু এই যে মাইক্রো টার্গেটিং অন দ্য গ্রাউন্ড, সেইটা কিন্তু হচ্ছে যে সেখানকার মানুষের চাহিদা, সেখানকার মানুষের কি বক্তব্য, তাদের দৈনন্দিন কি দাবি দেওয়া রয়েছে, সেইগুলোকে ম্যানিপুলেট করা বা সেইগুলোকে অ্যাড্রেস করা, সবসময় ম্যানিপুলেট নাও হতে পারে, অ্যাড্রেস করা, সেইটা কিন্তু এই গ্রাউন্ড লেভেলের যে ক্যাম্পেন সেটা দিয়ে সম্ভব। সেটা সবসময় আইটি সেলের মাধ্যমে সেটা সম্ভব নয়। এখানে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ফেক নিউজটা কি সত্যি দর্শক মানে আমাদের সাধারণ নাগরিককে প্রভাবিত করছে এই ফেক নিউজটা? আমরা একটু আগে মজা করে বলতাম যে রাজনৈতিক নেতারা কখনো সত্যি কথা বলেন, এইটা দিয়ে মানুষকে প্রভাবিত করা যায়। কারণ ফেক নিউজ যারা ইচ্ছে করে তৈরি করেন, ফেক নিউজ শব্দটাতে একটা গন্ডগোলে আছে। আমরা বলি যে নিউজ হচ্ছে ভেরিফাইড ইনফরমেশন, যে তথ্যের প্রমাণ রয়েছে, যে তথ্যের পিছনে প্রমাণ রয়েছে, সেইটা দিয়ে আমরা খবর তৈরি করি। কিন্তু এখন মুশকিলটা হয়ে গেছে যে খবরের ক্ষেত্রে আমরা দেখছি যে প্রমাণ ছাড়াই এখন অনেক ভিত্তিহীন তথ্য দিয়েও খবর হয়। সেই জন্য লোকে ফেক নিউজ বলে, কিন্তু এটা অক্সিমোরনের মতো, সোনার পাথর বাটির মতো, যে নিউজ যদি হবে তাহলে ফেক কেন? নিউজ মানেই ভেরিফাইড ইনফরমেশন। কিন্তু যারা ডেলিবারেটলি এই ভুয়ো তথ্য ছড়ান, সেই তথ্যগুলোকে আমরা বলি ডিসইনফরমেশন। যে ডেলিবারেট একটা অ্যাটেম্প থাকে, সেটা প্রোপাগান্ডা হতে পারে, এবং রাজনৈতিক, এখন যেটা নিয়ে আমরা আলোচনা করছি, যে রাজনৈতিক স্বার্থে সেটা ব্যবহার করা হয়। তো এই যে ইমোশন, মানুষের ইমোশন বা আবেগটাকে নিয়ে কিন্তু এই ফেক নিউজের কারবারিরা কাজ করে। তো সেইটা যখন হয়, আমি হঠাৎ করে রেগে গেলে আমি কি করবো, যে আরে এইরকম কেন হচ্ছে, এটা তো হওয়া উচিত নয়। তো আমি সেই রেগে গিয়ে অন্য আরো 10 জনকে সেই খবরটা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়া মানেই হচ্ছে সেখানে আমি সোশ্যাল মিডিয়াকে নিয়ে আসছি, যে যেটাই একমাত্র মাধ্যম যেখানে যে আমি নিজের হাতে, আমার সেই ক্ষমতা আছে, নিজের হাতে করে সেটাকে ছড়িয়ে দিতে পারি। তো এই ফেক নিউজ আর এই সোশ্যাল মিডিয়া, এই দুটো কি একটা ভয়ঙ্কর নয় আজকের যুগে, একটা নেগেটিভ নয় এই জিনিসটা? প্রচন্ড ভয়ঙ্কর ব্যাপার ঘটছে। কারণ হচ্ছে, আমি যেটা বললাম যে আগেও ভুয়ো খবর তো ছড়াতো, আমরা গুজব বলতাম। একটা সময় আমরা যদি মনে করে দেখি যে গণেশ দুধ খাচ্ছে, আগে হয়েছে, সোশ্যাল মিডিয়া ছিল না, তখন এই মোবাইল ফোনও ছিল না, কিন্তু সারা ভারতবর্ষে সেই খবর ছড়িয়ে গেছিল। তো সেই এফেক্টটা এখন মোবাইল, স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়া দুটোর মাধ্যমে কত দ্রুত ছড়াতে পারে, সেটা একটা আন্দাজ করা মানে একটা খুব খুব কঠিন ব্যাপার। সেটাই হচ্ছে যে খুব দ্রুত ছড়াচ্ছে। এবং আমরা বলি যে মানে প্রথম 1,500 জনের কাছে 1 ঘন্টায় যদি কোনো একটি খবর পৌঁছে যায়, সেই খবরটা ভাইরাল হতে বাধ্য। এবং সবাই ভাইরালিটির পিছনে ছুটছে সোশ্যাল মিডিয়াতে, এবং ফেক নিউজের কারবারিরাও তাই করছেন। তো সেটা করা সম্ভব হচ্ছে এই কারণেই যে মানুষের আবেগকে নিয়ে তারা খেলে। ওই যে আমি বললাম যে রেগে গিয়ে আমি সেটার বিরুদ্ধে 4টে পোস্ট করলাম, করে আমি আরো 10 জনকে ছড়িয়ে দিলাম, বা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে দিলাম পরিচিতদের, বা আমার মনে হলো আরে এইটাই তো আমি ভাবছিলাম। তাহলে তো মানে বলতেই হয় যে ফেক নিউজটা হচ্ছে একটা বড় হাতিয়ার আজকে যুদ্ধে জয়ের জন্য বা নির্বাচন জয়ের জন্য। একদমই তাই। এবং এই যে আইটি সেলের কথা আমরা বলছি, বা ডিজিটাল যোদ্ধা যাদের কথা বলছি, যারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের জন্য, তারা এইটা নিয়েই বসে থাকেন যে একটা কিছু করবে। আমরা এখন প্রচুর শর্ট ক্লিপস দেখতে পাই, এবং সেটাই এখন খুব পপুলার। প্রত্যেকটি এরকম সোশ্যাল মিডিয়া সেল, তারা বসে রয়েছে, কোনো একটি ঘটনা ঘটলো, তার থেকে একটা ছোট্ট ভিডিও বানালো, এবং সঙ্গে সঙ্গে সেটাকে ছড়িয়ে দেওয়া হলো সোশ্যাল মিডিয়ার থ্রুতে। ছড়ানো হচ্ছে এমন লোকের কাছে যারা এই ন্যারেটিভে বিশ্বাস করেন, যেটাকে আমরা কনফার্মেশন বায়াস বলি, যে আমার বিশ্বাস যেটা, সেইটার সাথে মিলিয়ে যদি যায় কোন একটা ছবি, ভিডিও বা কোন যে কোনো তথ্য, ইটস লাইকলি যে আমি সেটাকে আরো 10 জনের সঙ্গে শেয়ার করবো।
বিজেপির কোনো সমর্থক হতে পারেন, তৃণমূল কংগ্রেসের কোনো সমর্থক হতে পারেন, বাম সমর্থক হতে পারেন, তাদের বিষয়ের সাথে মিলে গেলে এবং তারা ওই আবেগের ভিত্তিতেই কাজটা করে। প্রথমে 30 সেকেন্ডের যদি আমি ভিডিও পাই, তার আগে কি হয়েছিল, তার পরে কি বলা হয়েছিল, তার আগে কি কোথায় এই ঘটনাটা ঘটলো, অত কিছু লোকে ভাবে না। এখন আপনাদের জন্য একটা প্রশ্ন, আপনি কি কখনো কোনো রাজনৈতিক পোস্ট বা ভিডিও দেখে পরে বুঝেছেন যে সেটা বিভ্রান্তিকর ছিল? কমেন্টে লিখুন হ্যাঁ বা না, আর যদি হ্যাঁ হয় কিভাবে বুঝলেন সেটাও জানান। দেখতে থাকুন বাংলা 294। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন, আর এমন আরো আলোচনা শুনতে আমাদের ফলো করুন। চোখ রাখুন বাংলা 294 এর পেজে।